আধুনিক রাজনীতিতে একটা শব্দের সঙ্গে আমরা পরিচিত হয়েছি গত বেশ কয়েক বছর ধরে। সেটা হচ্ছে ভোট কুশলী। এখন ব্যাপার হচ্ছে যে ভোট আসলেই বিভিন্ন রাজ্যে এই ভোট কুশলীদের তৎপরতা বাড়ে এবং আপনি অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষের এক্সিস্টিং যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তার মধ্যে আপনি জাতীয় কংগ্রেস ধরুন, আপনি বিজেপি ধরুন, তৃণমূল কংগ্রেস ধরুন, এমনকি আপনি ডিএমকে ধরুন, ওয়াইএসআর কংগ্রেস বলুন, এমনকি দিল্লিতে থাকা ক্ষমতায় থাকা আপ বলুন, এরা প্রত্যেকেই এই ভোট কুশলীদের সাহায্য নিয়েছেন নির্বাচনে কখনো না কখনো কোনো না কোনো সময়। আমার জ্ঞাতার্থে মনে আসছে না যে বামপন্থীরা কখনো এই ভোট কুশলীদের সাহায্য নিয়ে ভোট লড়েছেন। আমি জানি না যে আমার দর্শকদের এই বিষয়ে কোনো রকম অবগতি আছে কিনা। হয়তো বা বামেদের এই ভোট কুশলীদের সাহায্য নিতে হয়নি, তার কারণ এই রবীন দেবদের মতো মানুষেরা দলের সঙ্গে দীর্ঘদিন ডেডিকেটেডলি কাজ করেছেন বলে। এখন আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান বাম নেতা, ৭৬ বছর বয়স, প্রাক্তন বিধায়ক, একটা সময় ৯২ থেকে ২০০৬ দীর্ঘ সময় বিধায়ক থেকেছেন এবং অবশ্যই রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে থেকেছেন। আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান বাম নেতা রবীন দেব। স্বাগত জানাই রবীন্দাকে আজকের অনুষ্ঠানে। রবীন্দা, এখন এই মুহূর্তে বামেদের অবস্থা কি? মানে ঠিক কোথায় দাঁড়িয়ে? কারণ ২৬-এর নির্বাচন নিয়ে তো এত আলোচনা হচ্ছে। প্রথম আপনি আগে আমাকে বলুন যে এখন এই মুহূর্তে সাংগঠনিকভাবে কতটা অক্সিজেন সমৃদ্ধ বাম এই বিরাট লড়াইয়ের আগে? দেখুন, এই দেশের স্বাধীনতার পর থেকেই বামপন্থীরা লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে। এটা ভাঙা গড়া হয়েছে, যারা একসময় সঙ্গী ছিল পরে তারা অন্যভাবে যুক্ত হয়েছে। কিন্তু ৭৭-এর পর অনেক ভাঙা গড়ার মধ্যে ইউনাইটেড ফ্রন্ট হয়েছে, তার আগে উলফ হয়েছে, পাল্ফ হয়েছে, আবার নিজেরা ঐক্যবদ্ধ হয়েছে। শেষ পর্যন্ত ১৯৭৭ সালে ৬ পার্টির লেফট ফ্রন্ট হয়। সিপিএম যখন ৬৭ সালে ৪৩টা আসনে জিতলো, তখন ৩৪টা আসনে জয়ী ছিল বাংলা কংগ্রেস, কিন্তু বাংলা কংগ্রেসকে মুখ্যমন্ত্রী করে এগিয়েছে। তারপরে ৬৯ সালে সিপিআইএম ৮০টা আসনে জিতেছে, আর ওরা ছিল ৩৩টা আসনে, কিন্তু সেই অজয় মুখার্জি আবার মুখ্যমন্ত্রী হয়েছে। সুতরাং সিপিআইএম এর কাছে পদটা বড় কথা ছিল না, বড় কথাটা ছিল লক্ষ্য, মানুষের স্বার্থ, মানুষের যে জীবন জীবিকার প্রশ্নে কতটা রিলিফ দেওয়া যায় সেই চিন্তাকে। ফলে আপনি যে প্রশ্নটা করলেন যে বামপন্থীরা, এই বামপন্থা মানে হচ্ছে একটা নীতি। যারা এই সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে, প্রতিক্রিয়া শক্তির বিরোধিতা করবে, যারা এই ছাঁটাই, লে অফ, লক আউট এইসবের বিরুদ্ধে দাঁড়াবে, জমিদার যোদ্ধারের বিরুদ্ধে, যারা বেনামি জমি উদ্ধার করার পক্ষে দাঁড়াবে, এই বামপন্থী মানে তাই সকলের শিক্ষার কথা বলবে, সকলের কাজের কথা বলবে, ধর্মের ভিত্তিতে বিভাজন নয়। মানুষ এই গরিব মধ্যবিত্ত যারা লুটেরা এবং যারা লুণ্ঠিত হচ্ছে এর মধ্যে, মানে ওই সময় বামেদের দুটো বিখ্যাত আন্দোলন, উদ্বাস্তু আন্দোলন। উদ্বাস্তু আমি বললাম তো, যে গরিব মানুষের যা দাবি দেওয়া আছে তাকে প্রতিনিধিত্ব করেছে বামপন্থীরা। এই জন্য বামপন্থা মানে সুবিধাবাদ না, একবার কবি উদার নয়। বামপন্থা মানে দেখুন দাঁড়িয়ে আমরা সিপিআইএম বড় শক্তি, মেজর শক্তি, কিন্তু আমরা এই সমস্ত ছোট ছোট যারাই এসছে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, আমরা তাদেরকে সঙ্গে নিয়ে ছোট বড় সব একসাথে আলোচনা করে, বামফ্রন্টের চেয়ারম্যান আছে, প্রত্যেকটি পার্টির নিজস্ব কর্মসূচি আছে, তা নিয়ে আমরা একসাথে চলেছি। এই করতে করতে দেখুন আমাদের ৬ পার্টি, ৮ পার্টি, ১০ পার্টি, ১২ পার্টি, ১৩ পার্টি মধ্যে গেছে, এখন ৮ পার্টি আছে। আবার ৮ পার্টি থেকে আমরা একটা ফ্রন্ট, আবার এখনকার পরিস্থিতিতে আমরা ৮ পার্টির বাইরেও বামপন্থীদের ঐক্যবদ্ধ করছি। সিপিআইএম এর লিবারেশন থেকে শুরু করে অন্যান্য পার্টিগুলিকে ছোট বড় আমরা তাদের চাইছি, এমনকি যারা গোষ্ঠী এবং ব্যক্তিগতভাবেও যারা চায়, কয়েকজন মিলেও যারা চায় বিজেপি তৃণমূলের বিরোধিতা করতে, তাদেরকেও নিয়ে আমরা চলার প্রয়াস চালাচ্ছি। রবীন্দ্র, এবার এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে এটাও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে বামপন্থীরা খুব সম্ভবত কারোর সঙ্গে, মানে অন্য রাজনৈতিক দল তাদের সঙ্গেও জোটবদ্ধ হতে চলেছে বা হতে পারে, একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তার মধ্যে নওশাদ সিদ্দিকীর আইএসএফ রয়েছে, যাদের সঙ্গে আপনাদের আগেও এক্সিস্টিং জোট ছিলই। ধরুন তার সঙ্গে হুমায়ুন কবির আসতে পারেন, বা যদি মিম থাকে। রবীন্দ্র, একটু আপনি বলুন যে বামপন্থীরা কি ভাবছেন এই জোট নিয়ে? দেখুন, এক এক সময় কথাটা হচ্ছে, এটা একটা রাজনৈতিক যারা বিশ্লেষণ করেন তাদের কাছে একটা সংজ্ঞা আছে পরিস্থিতির সামনে। এক একটা পরিস্থিতিতে এক একটা বিপদ,
এক একটা শক্তি বিপদ আকারে উপস্থিত হয়, বাধা হিসাবে। আমি অপোজিশন বলছি, আমি শত্রু না বলে অপোজিশন, হ্যাঁ অপোজিশন হিসাবে। মূল যে অপোজিশন, মূল যে বিপদটা যদি চিহ্নিত হয় সকল আলোচনার ভিত্তিতে, তার বিরুদ্ধে যে কিছুদিনের জন্য একটা হয়, মূল বিপদটা থেকে মানুষকে একটু রিলিফ দেওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য তার সাথে বোঝাপড়া করা, এটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বলতে পারেন বিজ্ঞান। হ্যাঁ, এটা এখন শিল্প, এই শিল্প, এটা এই মুহূর্তটা বাঁচা, কারা বিপদ, মানে পলিটিক্স ইজ দ্য স্কোপ অফ পসিবিলিটি। ইয়েস ইয়েস, স্কোপ অফ পসিবিলিটি। ইট ইজ অ্যান আর্ট অলসো, আর্ট এবং আর্ট হচ্ছে এটা আরো বেশি করে যে তখন আপনাকে চিহ্নিত করতে হবে। যেমন বিপদ বললাম, মেইন ডেঞ্জার বললাম, তাহলে হুইচ ইজ দ্য মেইন ডেঞ্জার? এই মেইন ডেঞ্জারটাকে আবার চিহ্নিত করার ক্ষেত্রে যে একজন বলে দিলাম, হ্যাঁ একজন একটাই পোস্ট, বাকিটা ল্যাম্প পোস্ট, এটা নয়। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনও ব্রিটিশরা ভাগ করো, শাসন করো, এটা ছিল তাদের অস্ত্র। তারা যখন দেখলো 7 সমুদ্র 13 নদীর পার থেকে এসে শাসন করা, শোষণ করা, লুণ্ঠন করা, তাদের তো অস্ত্রটা ছিল ডিভাইড অ্যান্ড রুল। এটাকে মোকাবেলা করে কিন্তু তখন একটা মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চটার নাম 1885 সালে, সেটা 28শে ডিসেম্বর, সেটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেস একটা মঞ্চ, কংগ্রেসের তখন পার্টি ছিল না, হ্যাঁ লর্ড হিউম থেকে শুরু করে পার্টি ছিল না, কিন্তু মঞ্চ পরে আস্তে আস্তে যে যার জন্য নেহেরু সরি মোহনদাস করমচাঁদ গান্ধী স্বাধীনতার পরে কংগ্রেসকে ভেঙে দিতে চাইছিলেন, হ্যাঁ চাইছিলেন, তিনি খুন হয়ে গেলেন। এই বিজেপি যারা তাদের পূর্বসূরি RSS, এই সংঘ পরিবারের হাতে, নাথুরাম গডসের হাতে খুন হয়ে গেল। ফলে কথাটা আপনাকে এই জায়গায়, আপনার প্রচার জায়গাতে আমি আনছি এইটুকু জায়গায়, যে বামপন্থীরা এই পরিস্থিতির সামনে যে বিপদ, এখন মূল্যবৃদ্ধি, দেখুন কি বিপদ, সবাই বলছে গেলে ধর্ম, এই যে এখন SIR নিয়ে হচ্ছে, ধর্মের ভিত্তিতে পাঠাচ্ছে। আমরা কি চাইছি? যখন নরেন্দ্র মোদী 26শে মে 2014 প্রধানমন্ত্রী হলেন, তখন আমাদের দেশে টাকার দাম ছিল 43 পয়সা, আর এখন 9 পয়সায় নেমেছে। উনি কি বলেছিলেন? দেশ এগিয়ে চলেছে, এখনো বলছে মেকিং ইন্ডিয়া, চায়ের কাপে আলোচনা, এসব নানা পদ্ধতি আনছেন। ভালো ভালো বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির যুগে উনি ভালো ভালো কথা বলছেন, পুরো ভালো। ওনার অনেক শব্দ চয়ন আকর্ষণ করে, কিন্তু রিয়েলিটি কি, রিয়েলিটিটা দেখতে হবে। উনি বলেছিলেন বেচারে 2 কোটি বেকারকে চাকরি দেবেন, তো এতদিন তো হয়ে গেল, কি হলো? এই জায়গা তো এইগুলিকে মুছে দিচ্ছে। সময় যখন মমতা ব্যানার্জি বলছেন বাঙালি তার যে অস্মিতা আজকে চ্যালেঞ্জের মুখে, বাংলা শব্দ বিভাজন ভারতবর্ষে স্বাধীনতার পর আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী করেনি, করেছে কে? মমতা ব্যানার্জি। বাংলা শব্দ হচ্ছে তৃণমূল একটা শব্দ, যুক্তাক্ষর। তাহলে TMC যদি নাম হয়, এমটা আলাদা হলো কেন? তৃণমূল কংগ্রেস। আপনি এত গভীরভাবে রাজনীতি মানে তাই, আপনি মিলিয়ে দেখতে হবে। আমরা তখনই বলেছিলাম, আমি 98 সালে 97 সালে যখন নামকরণ হয়েছিল, তখন ইলেকশন কমিশনের মিটিং এ তখন কংগ্রেসের প্রতিনিধিত্ব করে, তখনও ভাগ হয়নি বলে 3 জন ওরা গিয়েছিলেন, একজন প্রদীপ ভট্টাচার্য, একজন দেব বসু, আর তার সাথে গেছিলেন অজিত পাজা। যেহেতু লীনা চক্রবর্তী তখন CEO ছিলেন, তখন আমি জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনারা চিঠি দিয়েছেন প্রত্যেক পার্টিকে 2 জন করে আসতে, ওরা 3 জন এসছে কেন? তখন কিন্তু চক্রবর্তী ধরেছেন সই দেখে, তখন অজিত বাবুকে বলেন, আপনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, MP ছিলেন, আপনি রাজ্যেরও একসময় মন্ত্রী ছিলেন, তো আপনি তখন বললেন না না আমি তো বুঝিনি, 3 জন এসে গেবে, ঠিক একজন বেরিয়ে গেছে। কিন্তু তখন আমি বলি আপনি যাবেন, কিন্তু তার আগে বলে যান যে বাংলা শব্দটাকে বিভাজন করলেন কেন? মানে TMC শব্দটা, TMCটা কোথা থেকে এলো? একটা দলের 2টো নাম, এটা খেয়াল রাখবেন। বাংলা শব্দকে বিভাজন করেছে 2 ভাগে, একটা দল আবার 2টো নাম। পশ্চিমবাংলায় TMC, আপনি যখন গোয়াতে কন্টেস্ট করছে তখন AITC, তখন তৃণমূল শব্দটা একটা শব্দ। জালিয়াতির তো একটা সময় থাকবে, একটা থাকবে। 84 সালে ডক্টর মমতা ব্যানার্জি, এরপর আর ডক্টর হচ্ছে না, জালিয়াতিতে শুরু করেছিলেন। এটা দেখুন কোথা থেকে আসে, যখন বলে জানা বিসমিল্লাতেই গলদ, বিসমিল্লাটা কোথা থেকে শুরু হয়েছিল, এটা বোঝার, এই হচ্ছে তার শুরু, এই যে শুরু এটাই চলছে। ফলে আমাদের কাছে বিপদটা, আপনি যেটা বলতে চাইছিলেন, এবার আমি কি দাঁড়ালাম, তাহলে দেখলেন যে RSS এর পার্টি অনেকগুলি আছে, BJD কে ব্যবহার করেছে, TRS কে ব্যবহার করেছে, TDP কে ব্যবহার করেছে, আবার যখন বিরোধ হচ্ছে জেলে পুরে দিয়েছে, আবার এখন চন্দ্রবাবু নাইডু হচ্ছে মুশকিল হাসান,
নীতিশ কুমারের পেছনে লেগেছে, আবার নীতিশ কুমার মুশকিল আছেন, এখন ওকে নাচানাচি করছে। না কিন্তু রবীন্দ্র আপনি যেটা বলছেন এটা তো ভয়াবহ। তার মানে এই যে এত মানে যদি সত্যি এই যোগসাযোগ থাকে বিজেপি আর তৃণমূলের, তাহলে তো এই যে এত মানুষ যে দুর্নীতি, এত কেলেঙ্কারি, এত তদন্ত, এ সব তো গয়ঙ্গচ্ছ, মানে তো এটা তো মানে আপনি বিষবাহু তো জলে বুঝতেই চলে পারছেন, যাবে। আপনি একটা রাজনীতির ক্ষেত্রে আমার কাছে আসছি এই প্রশ্নটাতেই, আপনি যে প্রশ্নটা দিলেন এখন করছি, মানে তো মানুষের স্বপ্নভঙ্গ হবে আপনার এই আমার কথা কাছে শোনার বিপদ পর। হচ্ছে, বামপন্থীদের কাছে বিপদ হচ্ছে সাম্রাজ্যবাদ একটা, একচেটিয়া পুঁজি একটা, সামন্তবাদ একটা। আমাদের কোনো ধর্ম বর্ণ কোনো ব্যক্তি আমাদের সামনে বিপদ নয়, এই পলিসিটা বিপদ। সাম্রাজ্যবাদ খায় না, মাথায় দেয়। ব্রিটিশরা যখন ছিল 190 বছর ভারতবাসী বুঝেছে, বিভক্ত করে চলে গেছে, এখন বাংলা দেশ বিভক্ত, তাই তো এইবার চলে গিয়েও তারা থাবা বসাবার চেষ্টা করে। আর বামপন্থীরা প্রথম থেকে লড়ে যাচ্ছে তার শক্তি নিয়ে, সীমিত শক্তি নিয়ে। 1920 সালের 17 অক্টোবর কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার পর থেকে তাজকন্দে লড়ে গেছে, এবং সেটা ভারতবর্ষের পার্লামেন্টে এটা লিপিবদ্ধ আছে। এবং শঙ্কর দয়াল শর্মা তিনি বলেও গেছেন, কমিউনিস্টরা হচ্ছে একমাত্র কনসিস্টেন্টলি ধর্মনিরপেক্ষতার পক্ষে, সংবিধানের পক্ষে, সংবিধানের মৌল যে দিকগুলিকে এগুলিকে রক্ষা করার পক্ষে। একদম রবীন্দ্র একটা কথা বলুন, তাহলে কি রাজ্যের মানুষ কি ভুল বুঝেছিলেন নাকি ভুল বোঝানো হয়েছিল? আপনি 98-তে টিএমসির জন্ম বললেন, এবং তারপরে এসে 2006-7 আমরা দেখতে পেলাম অনশন মঞ্চ, এবং অনশন মঞ্চে উপস্থিত থাকা সেই সময় ভারতবর্ষের বিজেপির প্রেসিডেন্ট। আপনি বুঝেনি, আপনি বলেন 98-এ 99-এ, এইখানেই হচ্ছে যেটা জ্যোতিবাবু বলেছিলেন যে তৃণমূলের মমতার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বিজেপিকে এই রাজ্যের সামনে নিয়ে আসা। এত জ্ঞানী গুণী মানুষ ছিলেন, বুদ্ধবাবুর মতো এত ভালো মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বসুর মতো এত শক্ত মানসিকতার মানুষ ছিলেন, কিন্তু তারপর এই যে তৃণমূলের যে উত্থান, বা আপনি বলছেন তৃণমূলের হাত ধরে বিজেপির এই রাজ্যে আসা, এটা এখন বর্তমানে কোন পরিস্থিতি তৈরি করেছে? এবং বামেদের থেকে বর্তমানে লাল পতাকা রাস্তায় দেখা যাবে, আপনি আজও যদি ব্রিগেডে সভা ডাকেন তাহলে হয়তো বহু মানুষের ভিড় হবে। আপনি শুরু করেছিলেন আলোচনাটা আর একটা শব্দ ব্যবহার করে, বা বিশেষণ আমি বলবো ভোট কৌশলী। একদম। ভোটটা হচ্ছে আলাদা ব্যাপার, আমি আলাদা ব্যাপার। আগে রাজনীতিটা যদি বুঝেন, আমরা বলি মতাদর্শ। আমাদের কথা শুনুন, আমাদের বামপন্থীরা কি বলি, বামপন্থীদের আমরা মনে করি মতাদর্শ, রাজনীতি, সংগ্রাম, সংগঠন, একদম এই চারটে। একদম। তাহলে মতাদর্শটা একটা ব্যাপার। আপনি আমাকে বলুন যে আপনি বললেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো, জ্যোতি বসুর মতো বিদগ্ধ নেতৃত্ব থাকা বলে আপনার আসন শূন্য হলেন কেন? এটাই তো কথা। বামপন্থীদের অবস্থা কমছে কেন? এটা কমছে এই কারণে, মানে রাস্তায় দেখা গেলেও ভোটে কেন দেখা যাচ্ছে না? এই পয়েন্টটাতে আমি বলছি তো, আপনার ভোটে আগে বলতো, আমরা 52 সাল থেকে শুনেছি যে 3টে এম আছে, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মিডিয়া পাওয়ার। মার্কসিস্টরা যারা বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছিল, তারা বলতো প্রগতির শক্তি যদি এগোয়, তার সাথে একই সাথে লাইন দিয়ে এগোয় প্রতি বিপ্লবী শক্তি। বিপ্লবী শক্তি যদি এগোয়, খেয়াল রাখবেন, তখন যারা এগোয় তারা আর খেয়াল রাখে না যে তার পেছনে আর একটা শক্তি আছে। না, আমি সেটা বুঝলাম, কিন্তু রবীন্দ্র একটা কথা বলুন, আপনারও বয়স এখন প্রায় 76। 76 না, আমার বয়স 78 এখন, 77 শেষ হয়ে গেছে, এখন 77-78 বছর বয়স। রবীন্দ্র একটা পারসেপশন শোনা যায়, বা রাজনীতির অন্যান্য দলের লোকেরা বলে যে বামেদের মধ্যে নতুন মুখ উঠে আসার রেশিও, মানে প্রপোর্শনেট হার তুলনামূলক কম, এই জন্য বামেরা নাকি এখন ক্ষয়িষ্ণু শক্তি। অথবা আপনি ধরে নিন, এই যে আপনি বলছেন মিডিয়া পাওয়ারকে কাজে লাগানো, এখন তো আপনি শুধু মিডিয়া বলতে পারবেন না, আপনার তার সঙ্গে একটা এসএম, মানে 3টে এম পরে একটা এসএম, মানে সোশ্যাল মিডিয়াকে আপনার যুক্ত করতে হবে। এই মানে সোশ্যাল মিডিয়া সব প্রিন্ট মিডিয়া, বা আপনি সব যদি, বেশ, সব মিডিয়া আমি ধরে নিলাম, কিন্তু এই যে এখানে প্রমোট করা, বা এই যে বিজ্ঞাপনে যাওয়া, বা টিভি চ্যানেলে যাওয়া, বা এক্সপোজড করা, যে এই যে আপনি এত সুন্দর নীতি আদর্শ ইতিহাস সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা অবস্থান জানাচ্ছেন, সাম্প্রদায়িকতার বিরোধিতা করছেন, আপনি একচ্ছত্রের কথা বলছেন, একত্রিত ঐক্যের কথা বলছেন, যে প্রচার হচ্ছে না বলে কি মানুষ প্রচার বিমুখ? একটা পয়েন্টটা বলছেন আপনি, আমাদের নিশ্চয়ই সমীক্ষা করতে হবে, এত কিছু করার পরও কেন আমরা সবটা কাজে লাগাতে পারছি না। কিন্তু উল্টো দিকটা দেখবেন, একটা যে কোনো দ্বন্দ্বের দুটো দিক থাকে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। হ্যাঁ, এই একটা ইতিবাচক এবং ভালো করে জানেন। কারণ এই যে শক্তি আমাদেরকে এতদিন ধরে আটকে রাখলো, শূন্যতে নামিয়ে দিল, 187 থেকে সিপিএম কে শূন্যতে নামালো, এই শক্তি তো তৎপর। কিন্তু এইটাকে ভেদ করার জন্য আপনি তরুণ অংশ, আপনি বলুন না 2011-র পর পশ্চিমবাংলার রাজনীতিতে সবচেয়ে তরুণতর যারা ব্রাইট ছেলে মেয়েরা কোন দলে আছে?
কারা রাস্তায় লড়াই করছে, কারা সকলের শিক্ষার দাবিতে লড়াই করছে, কারা সকলের কাজের দাবিতে লড়াই করছে, যারা ঐক্যের জন্য লড়াই করছে, কারা সংহতির জন্য লড়াইছে। দার্জিলিং এর বুকে পশ্চিমবাংলাটাকে দার্জিলিং এর মধ্যে রাখার জন্য গোর্খা নয়, এখানে কারা প্রাণ দিয়েছে, কে এসেছে, কোন দল আছে? সিপিআইএম ছাড়া, বামপন্থীরা ছাড়া, ডিওয়াইএফ ছাড়া, এসএফআই ছাড়া, মহিলা সমিতি ছাড়া, সিআইটিউ ছাড়া কাদের প্রাণ গেছে? রবীন্দ্র, এই তো রাজনীতির কথা গেল, এবার একটু যেহেতু আপনি ইলেকশন কমিশন সম্পর্কে এত অভিজ্ঞতা আপনার রয়েছে, আমাকে একটু ছোট্ট করে কতগুলো প্রশ্নের উত্তর দিন। এবার দেখা যাচ্ছে যে ভোট এক দফাতে করার জন্য প্রস্তুত আছে রাজ্যের সিও দপ্তর, তারা অলরেডি নির্বাচন ইসিআইকে জানিয়ে দিয়েছে আমরা এক দফাতে হলেও করতে পারি। রবীন্দ্র, আমাকে একটু বলুন তো, মানে আপনার অ্যানালিসিস থেকে বলুন, আমি ইলেকশন কমিশনের এন্ডে বলছি না, এক দফায় হলে কি সুবিধে কি অসুবিধা হবে? আমার কাছে এক দফা, দু দফা, তিন দফা, 7 দফার ব্যাপার নয়। এটা হচ্ছে ইলেকশন কমিশন, এটা আপনারা জানেন যে এটা সবাই পরিষ্কার রাখতে হবে। আপনার মিডিয়া মাঝে মাঝে গন্ডগোল করে দেন। কিরকম বলুন? ইলেকশন কমিশনের নিজস্ব কোনো স্টাফ নেই, বাস্তব। তারা রাজ্যের থেকে স্টাফ নিতে হয়, পুলিশ থেকে আরম্ভ করে একবার সাধারণ কর্মী, একবারে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট সব হচ্ছে নিতে হয়, এমনকি হেল্পার, গাড়ির চালক পালক সব হচ্ছে নিতে হয় রাজ্য থেকে। বললেন রাজ্যের সরকারের যদি একটা নীতিহীন অবস্থান থাকে, দুর্নীতি যদি আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে, সেখানে একজন স্বচ্ছ লোককে বের করে নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা, নাহলে কি করে হলো? পঞ্চায়েত নির্বাচনে যে প্রার্থী আরব দুনিয়া পড়ে রয়েছে তার নমিনেশন কে ফাইল করলো, তারপরে তাকে ডিক্লেয়ার করলো যে ভিডিও, এই ভিডিও আজও আজকে শাস্তি পায়নি। এই যে প্রশান্ত যে বর্মন যে খুনের, আজও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? এইগুলি কথাটা তো প্রশ্নটা আসছে, তো আপনি যেটা বললেন, আমরা বলছি সেই জায়গা থেকে এক দফা হলে এখানে 80,681 বুথ বাড়বে আরো, আর 90,94,647টা বুথ। কোনটা হবে ক্লিয়ারলি এখনো এই ভোটার তালিকার লিস্ট না বেরোলে বুঝে যাবে না। তবে 1200 ভোটারের বেশি থাকবে না হয়তো, এরকমটা হতে পারে, সেটা আমরা জানি। আমি আপনাকে বললাম একটা টেকনিক্যাল কথা, আমি টেকনিক্যাল কথাটা বলেই বলছি, কারণ এখন পর্যন্ত 80,681 ভিত্তিতে চলছে। তারপরে হচ্ছে এর মধ্যে যখন বাড়ছে কমছে, কিছু কমবে কিছু বাড়বে কিছু জায়গায়, স্বাভাবিকভাবেই ইন টোটালিতে এটা ধরে নিতে পারি 95,96,000 বুথ। এবার 95,000-96,000 বুথে একদিনে ম্যানিং করা, পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসার, এটা ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশন বুঝবে। একটা বুঝতে হবে তো। এবার ইলেকশন কমিশন কাঁধে কাঁধে নেবে রাজ্যের থেকে। এখন প্রশ্ন এসে গেছে আবার, এই রাজ্যের লোক দিয়ে হবে না বাইরের লোক দিয়ে হবে? ওই যে মাইক্রো অফ দ্য বাইরে এসছে, তাহলে বাইরে নিয়ে প্রশ্ন হচ্ছে। আমাদের এই দেশবাসী, আমরা ভারতবাসী, কথায় কথায় ভারতবাসী বলছি, তাহলে ভারতের আমরা নাগরিক, এই ভারতীয় ভূখণ্ডের নাগরিক হয়ে আমি তো এই কথা বলতে পারি না। একবার ধর্মের নামে, একবার ভাষার নামে, একটা আঞ্চলিকতার নামে, একবার প্রাদেশিকতার নামে এই বিভাজন কোথায় আছে? আমার কাছে যে লোকটা এখন আইএএস অফিসার, আইপিএস অফিসার আছে, তার ভাষা দিয়ে আমি কথা বলি না? আইএএস অফিসারটার প্রতি আমার সম্মান, একদম আইএএস পদটার প্রতি সম্মান। এই যে কয়েকদিন আগে 3 জন মনোজ ছিল একসাথে, মনোজ পন্থ, মনোজ ভার্মা, মনোজ আগরওয়াল, একটা বাঙালি। আচ্ছা, মানে একজন সিইও, সেক্রেটারি, একজন হচ্ছে কলকাতা পুলিশের কমিশনার, 3 মনোজ। প্রশ্ন উঠেছে আমরা করবো না, প্রশ্ন তো কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে তারা আইএস পায়, তার পোস্ট তাদের ওখানে যোগ্য মনে করে, আইএস এবং আইপিএস, আইএস আইপিএস তারা যোগ্য মনে করেছে, ওখানে এসছে, যোগ্যতা নির্ণয় করে এসছে, কাজ করতে করতে প্রমোশন পেয়েছে, কাজ করছে। আমরা চেষ্টা করব তারা দলবাজি করবেন না, আমরা দলদাসে পরিণত হবেন না, তারা সংবিধান মেনে চলবেন, মানুষের কথা মেনে চলবেন। নির্বাচনটা তাই, এই নির্বাচনটা এমনটা হচ্ছে কিনা এটা একটু বলতে পারেন। যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, যারা রাজ্য সরকার চালাচ্ছে, তারা অন্যদের জায়গা দিচ্ছে, স্পেস দিচ্ছে। একদম হরিয়ানায় দিয়েছে, মহারাষ্ট্রে দিয়েছে, বিহারের লাস্ট রেজাল্ট এখন উপঢৌকন, লাস্ট মোমেন্টে আপনি পেটের ভাতে লাঠি পেটে লাথি মেরে ওই যে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিনের দাম কমা বলে এগুলি বাড়িয়ে টাকার দামটা কমে যাচ্ছে, টাকার দামটা কমিয়েছে, জীবনের দামটা একদম। এটা একটা খুব বড় এই জায়গাটাতে একটা অনুমান বলবেন ছোট্ট করে? আপনার মতো মানুষকে পেয়েছি আমি জানি না, আবার পরে কোনোদিন সামনে বসবো বা কবে বসবো, আপনি আমাকে বলবেন এই যে এসআইআর হচ্ছে, এসআইআরটাকে আপনি কিভাবে দেখছেন এবং মোটামুটি কত মানুষের নাম যেতে পারে? যাদের নাম বাদ যাচ্ছে, যেদিন চূড়ান্ত তালিকা বেরোবে সেদিন কি সব ঠিকঠাক থাকবে?
দেখুন আমি আপনাকে বলছি, হুম, ভোটার তালিকা সংশোধনে কতগুলো সংবিধানের যে অধিকারগুলি হুম, দেওয়া হুম, আছে, হুম, হুম, প্রথম হচ্ছে প্রতি বছর হুম, সংশোধন হবে হুম, 1 জানুয়ারিকে ভিত্তি করে। হুম, এটাকে বলা হয় সংক্ষিপ্ত সংশোধন। একদম। হ্যাঁ, মানে যেটা প্রত্যেক বছর বছর হচ্ছে। সামারি রিভিশন। রাইট, হ্যাঁ। আবার হুম, কতগুলি বিশেষ কারণে করতে হুম, হলে হুম। বিশেষ সেটাকে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন স্পেশাল সম্ভব। সংশোধন। হ্যাঁ, আর হ্যাঁ। 10 বছর অন্তর অন্তর সেন্সাস করার কথা, হুম, আর 10 বছর অন্তর অন্তর এই এসআইআর করার কথা। হুম, মুখ্যমন্ত্রী বললেন নো এসআইআর, হুম, আমি বেঁচে থাকতে করতে দেবো না। একদম। তিনি বেঁচেও আছেন, হ্যাঁ, আবার মামলাও করেছেন, হ্যাঁ, মামলায় ধমকও খেয়েছেন, হ্যাঁ, আবার উনি ওনার চেলা জামুন প্রমাণ হ্যাঁ, প্রচার করে যাচ্ছে, উনি জিতে একদম, গেছেন সব জায়গায়। একদম। কালকের রায়েও নাকি জিতে গেছেন। হ্যাঁ, জিতে যান, আমার কোন আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু আসল কথা হচ্ছে হ্যাঁ, আপনি যে কথা বলেন, হ্যাঁ, নির্বাচনে প্রকৃত 18 বছরের ঊর্ধ্বে হ্যাঁ, যারা বয়স 1 হুম, জানুয়ারি যাদের 18 বছর হয়েছে হুম, 2026-এ, তারা সবাই ভোটাধিকার পাবেন কিনা, হুম, যারা মৃত তাদের নাম বাদ হুম, যাবে কিনা, একদম। যাদের ডুপ্লিকেট আছে বাদ যাবে বা কিনা, শিফটেড যারা যারা, যারা হ্যাঁ, বিদেশের হুম, নাগরিক ঢুকে গেছে হুম, তারা বাদ যাবে কিনা। হুম, কিন্তু ওইভাবে নয়, মমতা ব্যানার্জি চিহ্নিত করেছিলেন হুম, একদল আসলে শরণার্থী, হুম, আরেকদল আসলে উদ্বাস্তু, উদ্বাস্তু। এইভাবে কথা বলা নয়। হ্যাঁ, ভারতীয় সংবিধানে যারা ভারতের হ্যাঁ, নাগরিক হ্যাঁ, প্রত্যেকে তার হ্যাঁ। ভোটিং রাইট প্রয়োগ করবে 18 বছরের ঊর্ধ্বে হলে। সাধারণ। রবীন্দ্র, আজকে আর হাতে একেবারে সময় নেই, আমাদের শেষ করতে হবে। কিন্তু এই যে পুরো অনুষ্ঠানটা যারা দেখবেন, এই বয়সের কথাটা মাঝখানে বলা হয়েছে বলে, না হলে কারোর পক্ষে আমার স্থির বিশ্বাস অনুমান করা সম্ভব নয় যে ৮০ বছর থেকে মাত্র দুটো ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন রবীন্দ্র। অসাধারণ ব্যাখ্যা, আমি আবারও আরেকবার আমার দায়িত্বে বলছি, রাজনীতির এনসাইক্লোপিডিয়া, এটা আমার ধারণা বলছি, রবীন্দ্র হয়তো মানতে চাইবেন না, অসাধারণ জ্ঞান। কিন্তু এই যে বামেদের যে নীতি এবং আদর্শের কথা, আজকেও বুক চাপড়ে, এই আমাদের স্টুডিওর চেয়ার চাপড়ে যেটা রবীন্দ্র বলে গেলেন, যে এখনো সমাজের শিক্ষিত, প্রগতিশীল, বিকাশশীল, শিক্ষিত আন্দোলনকারী মানুষের আমাদের সঙ্গেই রয়েছে। এই যে দাবি করলেন, শিক্ষিত শুধু না, শ্রমজীবী একদম গরিব মানুষ শ্রমজীবী সমস্ত মানুষ হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছে। এই দাবি ভোটের বাক্সে বা ইভিএম এর বোতামে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু এই মানুষের। আপনাদের বিচারে যদি মনে হয় ভুল, তো ডেফিনেটলি আপনারা রবীন্দ্রদেবের সঙ্গে থাকবেন না, রবীন্দ্রদেবের এই বক্তব্যের সঙ্গে থাকবেন না, তার এই নীতি আদর্শের সঙ্গে থাকবেন না। কিন্তু যদি মনে হয় ঠিক, এই অনুষ্ঠান দেখার পর সিদ্ধান্ত আপনার। কারণ আমরা সবাই, আমি, রবীন্দ্র, আপনারা সবাই, মূল হচ্ছে আমরা গণতন্ত্রের পূজারী। আজকে রবীন্দ্র, আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব। আপনার কাছে একটাই অনুরোধ, যে আপনি এই ভোটের সময় হয়তো একটু শারীরিক ধকল যাবে, কিন্তু নিজের সুস্থতা রেখে এইভাবেই চলবেন, কারণ আপনি শুধুমাত্র বামপন্থীদের সম্পদ নয়, এই রাজ্যের সম্পদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকেন, সকলে নমস্কার। সুস্থ থাকুন এবং ভারতবাসী হিসাবে গর্ববোধ করুন, বাংলার অধিবাসী হিসাবে গর্ববোধ করুন, একদম। এটাই নমস্কার। কামনা করি। নমস্কার।